ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয় গ্রামবাসীকে লক্ষ্য করে গুলিবিদ্ধ অন্তত ৫ জন, হাসপাতালে ভর্তি, ঘটনাস্থলে পুলিশ। নারায়ণগঞ্জে ফাঁকা গুলি ছুড়ে মোবাইল ব্যাংকিং প্রতিনিধিরা প্রায় ৩ লাখ টাকা ছিনতাই। এলাকা জুড়ে আতঙ্ক, তদন্তের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। রমজান ঘিরে নিত্যপণ্যের বাজারে আগুন, বিভিন্ন সংকটের অজুহাত বিক্রেতাদের, নিয়মিত বাজার তদারকির দাবি। এবং যশোরে কুলের ব্যাপক বাণিজ্যিক চাষ, স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে বিভিন্ন জেলায়, ৩৬ কোটি টাকা বাণিজ্যের আশা। স্বাগত এখন জনপদে, আপনাদের সঙ্গে আছি আমি সুমাইরা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল কবে নাগাদ চালু করা যায় সে বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমান প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রকল্পের অগ্রগতির খোঁজখবর নিয়ে এ নির্দেশ দেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌদি রাষ্ট্রদূত। এ সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশা করেন তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন হাসিব বিল্লাহ। সরকার গঠনের পর একের পর এক আন্তঃমন্ত্রণালয় সভা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেটির ধারাবাহিকতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল নিয়ে রোববার সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে 3rd টার্মিনাল চালুর বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। কবে নাগাদ এটা তো বলা যাবে না, এটা এখন আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে এটাকে যাতে সামনে চালু করা যায় সে ব্যাপারে উনি চেষ্টা করছে। পরে কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাজনৈতিক উপদেষ্টাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী 12ই মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। এই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের। সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, সুপ্রস্তাব হবে প্রথমাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। এ সময় পুলিশের উচ্চ পর্যায়ে কিছু রদবদল হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমি এটা খোঁজ নিতে বলেছি, তদন্ত করে আমাদেরকে রিপোর্ট সাবমিট করতে বলেছি। যদি সেরকম কিছু হয় এটা আমরা এই সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেব। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন সৌদি রাষ্ট্রদূত। বাংলাদেশ সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। একটা সময় জাতীয় সংসদে আইনজীবী সহ বিভিন্ন পেশার মানুষের ভারসাম্য থাকলেও এখন তা ব্যবসায়ীদের দখলে। ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছেন প্রকৃত রাজনীতিবিদরা। দেশের প্রয়োজনে এই প্রবণতা থেকে বেরিয়ে আসার পরামর্শ অর্থনীতিবিদদের। সংকট উত্তরণে দরকার শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন। নাইম কামাল জানাচ্ছেন বাকিটা। দিন যত যাচ্ছে ততই ভারসাম্য হারাচ্ছে জাতীয় সংসদ, যার পূর্ণ দখল নিতে যেন মরিয়া হয়ে উঠেছেন ব্যবসায়ীরা। অতীতের সংসদের দিকে তাকালে তার একটা স্পষ্ট বার্তা পাওয়া যায়। এবারের নির্বাচনেও এর ব্যতিক্রম হয়নি খুব একটা। তথ্য বলছে, স্বাধীনতার পর 1973 সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীর 18% ছিলেন ব্যবসায়ী। এরপর 1991 সালে সংসদে সেই সংখ্যা দাঁড়ায় দ্বিগুণেরও বেশি। তখন পর্যন্ত সংসদে রাজনীতিবিদ, আইনজীবী সহ বিভিন্ন পেশার মানুষের একটা ভারসাম্য থাকলেও সময় যত গড়িয়েছে ততই এই সংখ্যা বেড়েছে। সবশেষ ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন 59%-এর বেশি ব্যবসায়ী। এর মধ্যে বিএনপির 209 জনের মধ্যে ব্যবসায়ী রয়েছেন 145 জন, যা দলের মোট জয়ী প্রার্থীর 69%। জামায়াতের 68 জনের মধ্যে ব্যবসাকে পেশা হিসেবে দেখিয়েছেন 20 জন, যা দলের মোট জয়ী প্রার্থীর 29%। এনসিপির 6 জনের মধ্যে 2 জন এবং স্বতন্ত্রদের মধ্যে নির্বাচিত হয়েছেন 9 ব্যবসায়ী। দেশের অর্থনীতির এই ক্রান্তি লগ্নে ব্যবসায়ী নির্ভর সংসদে সংকট থেকে উত্তরণে খুব একটা সুযোগ নেই বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এই অর্থনীতি বিশ্লেষক বলছেন, রাজস্ব আহরণে প্রধানতম চ্যালেঞ্জই হবেন ব্যবসায়ী সাংসদরা। যে দেশে রাজস্ব আয় কম, যে দেশে কর জিডিপি অনুপাত কম, সে দেশে যদি আইন প্রণেতা ব্যবসায়ীরা আইন প্রণয়ন করে
তাহলে তো রাজস্ব আয় বাড়ার সম্ভাবনা আমি দেখছি না, কারণ ব্যবসায়ীরা চাইবে কর অব্যাহতি। বর্তমান সরকারের সবথেকে বড় চ্যালেঞ্জ যে ব্যবসায়ীদেরকে দাবি দেওয়া উপেক্ষা করে, ব্যবসায়ীদের চাওয়াকে উপেক্ষা করে ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানো, কর অব্যাহতি কমানো, কারণ বারবার কর অব্যাহতি দেওয়া বাংলাদেশের অর্থনীতির পক্ষে আর সম্ভব না। একই কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। একই সাথে সংকট থেকে সাময়িক মুক্তি পেতে শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠনের পরামর্শ তার। বাংলাদেশের অর্থনীতি বড় হয়েছে, বিশ্বের মধ্যে 30-35তম অর্থনীতির দেশ। অতএব সেই ক্ষেত্রে এই বোর্ডটা কিভাবে গঠন করা যায়, সেই জায়গায় অর্থনীতির যে কোনো ধরনের রাষ্ট্রের এই বড় ধরনের সিদ্ধান্তগুলো আলোচনা করে যদি প্রধানমন্ত্রী মহোদয়কে দেন, তাহলে কিন্তু সেই জায়গাগুলো আরও সুন্দর হয়। ব্যবসায়ী হোক আর রাজনীতিবিদ, সংসদ হবে জনতার, এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের। নতুন এ সংসদের প্রায় 60% ব্যবসায়ী সাংসদ, যেমন চ্যালেঞ্জের তেমনি সম্ভাবনার। তাদের ব্যবসায়িক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাজস্ব কাঠামো সহজ, স্বচ্ছ এবং বিনিয়োগ বান্ধব করা গেলে আয় বাড়ানো সম্ভব। তবে বিশেষজ্ঞরা বলছেন, স্বার্থের সংঘাত এড়িয়ে ন্যায়সঙ্গত করনীতি ও কঠোর বাস্তবায়ন করা না গেলে লক্ষ্য পূরণ হবে কঠিন। এখন দেখার বিষয়, ব্যবসায়ীরা নিজেদের স্বার্থকে পাশে রেখে রাষ্ট্রের স্বার্থকে কতটা গুরুত্ব দেবেন। নাইম কামাল, এখন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা দেয়া ও হেনস্থার ঘটনায় মামলা হয়েছে থানায়। বিকেলে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে প্রধান আসামি করে মামলা করেন রুমিন ফারহানার এক কর্মী। মামলায় 5 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 150 জনকে আসামি করা হয়। গত শনিবার রাত 12টার দিকে সরাইলে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে যান এমপি রুমিন ফারহানা। এ সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী তাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এ সময় রুমিন ফারহানার পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলেন প্রতিপক্ষ। আগামীকাল রোববার মেয়াদ শেষ হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের। তবে স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত স্বপদে থাকতে চান বর্তমান মেয়র ডাক্তার সাদাত হোসেন। দুপুরে হালি শহরে একটি পার্ক উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। এ সময় মেয়র বলেন, 5 আগস্টের পর সাবেক মেয়র পালিয়ে যাওয়ার পর আদালতের রায়ে তিনি মেয়র পদে বহাল হয়েছেন। রায় অনুসারে তিনি 2029 সাল পর্যন্ত থাকতে পারবেন। তবে নিজের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য আগেই নির্বাচন চান তিনি। এছাড়া 41টি ওয়ার্ডে কোনো ওয়ার্ড কাউন্সিলর না থাকায় বর্তমানে সেবা গ্রহীতাদের কষ্ট হচ্ছে বলে দাবি করেন মেয়র। নিজের মেয়াদের সফলতা তুলে ধরে তিনি বলেন, আগামী মাস থেকে ডোর টু ডোর বর্জ্য অপসারণে চসিক নিজেই এই ভর্তুকি দিবে। চট্টগ্রামে প্রশাসক ছিল, প্রশাসককে বদলি করে আমাকে মেয়র দেওয়া হয়েছে। কাজে মেয়র পরে আর প্রশাসক দেওয়ার সুযোগ নেই। কাজে এখন আমাকে যদি আমি ইফ আই উড লাইক টু স্টে, আই ক্যান স্টে টিল 2029 অ্যাকর্ডিং টু কোর্ট অর্ডার। ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত 5 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, নবীনগরে মেঘনায় সামিউল ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান বালু মহাল ইজারা নিয়ে বালু উত্তোলন করছে, কিন্তু নির্দিষ্ট সীমা ছেড়ে অবৈধভাবে চরলাপাং এলাকা থেকে বালু তোলা শুরু করে তারা। এতে চরলাপাং গ্রামের কৃষিজমি সহ আশপাশের এলাকায় ভাঙনের ঝুঁকি তৈরি হয়। সকালে আবারও বালু উত্তোলন করতে গেলে বাধা দেন গ্রামবাসী। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে পার্শ্ববর্তী জেলা নরসিংদীর রায়পুর আর মির্জাচর এলাকা থেকে স্পিড বোট ও নৌকায় করে আসা একদল দুর্বৃত্ত গ্রামবাসীকে লক্ষ্য করে এলো পাতারি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন 5 জন। তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে এই ঘটনায় তাৎক্ষণিক কাউকে আটক করা যায়নি। নারায়ণগঞ্জে ফাঁকা গুলি ছুড়ে মোবাইল ব্যাংকিং প্রতিনিধির প্রায় 3 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। দুপুরে বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকায় এই ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার বিকাশ এজেন্ট জানান, সকালে বাসা থেকে অফিসে যাবার পথে 2 জন দুর্বৃত্ত তার পথ রোধ করে। এ সময় বুকে পিস্তল ঠেকিয়ে তার কাছ থেকে 2,92,000 টাকা ছিনিয়ে নেয়।
পরে ফাঁকা গুলি ছুড়ে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ডাকাতির না, আমার কানে আসছে ছিনতাই ঘটছে শুনছি। এখন আমার অফিসার গেছে, ডিটেলটা পরে জানতে পারবো। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, অর্থনৈতিক কেন্দ্র করে ও অগ্রগতি ঠিক রাখার জন্য সুন্দরবনের জলদস্যুতা নিয়ন্ত্রণ করতে হবে। বনকে দস্যুমুক্ত করতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। দুপুরে খুলনা সার্কিট হাউসে সুন্দরবন অঞ্চলে দস্যুতা দমন বিষয়ে এক মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। বলেন, সুন্দরবনে আবারও মাথাচাড়া দিয়েছে দস্যুরা। এভাবে চলতে থাকলে জেলেদের নিরাপত্তা, ইকো ট্যুরিজম ও ব্লু ইকোনমি মুখ থুবড়ে পড়বে। তাই সকল বাহিনী ও বন বিভাগের সমন্বয়ে দ্রুতই অভিযানে নামা হবে বলে জানান প্রতিমন্ত্রী। আমরা সুন্দরবন সুরক্ষার জন্য আমাদের সর্বটা চেষ্টা করব এবং আশা করি আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন এবং প্রশাসন এই ব্যাপারে আন্তরিক আছে এবং আমরা খুব অল্প সময়ের ভিতরে আমরা আশা করি এই ব্যাপারে আমরা পদক্ষেপ নিতে পারবো। তবে দুবলাচর বা এখানকার অন্যান্য যে জনপদগুলো আছে আমি দেখেছি সাধারণ মানুষ খুব বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ক্ষতিগ্রস্ত করতেছে আমাদের এই দস্যুবৃত্তি। সুতরাং আমরা এইটাকেই টপ মোস্ট প্রায়োরিটি এখন দিচ্ছি। রমজান ঘিরে দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে পণ্যের দামে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন চিত্র। কোথাও স্বস্তি, আবার কোথাও বাড়তি দামের ভোগান্তিতে ক্রেতারা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। রমজানের প্রথম সপ্তাহ পার হলেও নিত্যপণ্যের বাজারে নেই স্বস্তি। সিলেট সহ দেশের বিভিন্ন বাজারে চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন সহ প্রায় সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী। সিলেটের বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে কেজিতে 65 থেকে 70 টাকায়, মাঝারি চাল 80 টাকায়। সবচেয়ে বেশি বেড়েছে চিনি গুঁড়া চালের দাম। রমজানের আগে 110 টাকা থাকলেও এখন তা 140 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সয়াবিন তেল বিক্রি হচ্ছে লিটার প্রতি 200 টাকায়। রসুন, লেবু ও সালাদ আইটেমের দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বাজারে যদি মনে করেন দাম না কমে, আমরা তো মনে করেন কিনে আনে বেচতে হয়। ওনারা যদি দাম না কমায় তো আমরা বিক্রি করতে পারবো না এই রেটে। কাটে নিলে 20 টাকা করে, মানুষ খাইতো কিতা। বর্তমানে নয়া সরকার গেছে, আমরা জিনিসপত্রের দাম কম হয় যদি আমরা চলতাম পারবো। এদিকে চট্টগ্রামে কিছুটা স্বস্তি মিলেছে ছোলার বাজারে। গেল বছরের তুলনায় কেজিতে 20 টাকা কমে ছোলা বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, আমদানি বাড়ায় সামনে দাম আরও কমতে পারে। তবে পেঁয়াজ, রসুন ও ডালজাত পণ্যের দাম এখানেও স্থিতিশীল থাকলেও খুব একটা কমেনি। অন্যদিকে ভোলায় দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। অভিযোগ উঠেছে, কৃত্রিম সংকট তৈরি করে খোলা তেল কেজিতে 20 থেকে 30 টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে। একই সঙ্গে লেবু, শসা, মরিচ ও মুরগির দামও বেড়েছে। যদিও রমজানের প্রথম দিনের তুলনায় কিছু বাজারে পেঁয়াজ ও আলুর দাম কেজিতে 5 থেকে 10 টাকা কমেছে, তবে প্রান্তিক হাটগুলোতে এখনও লাগামহীন দাম। আমরা সার্বক্ষণিক বাজার নিয়ন্ত্রণের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সকাল সন্ধ্যা দায়িত্ব বন্টন করেছি। তারা পুলিশ বাহিনী এবং বাজার ও বিপণন কর্মকর্তার সঙ্গে নিয়ে নিয়মিত মনিটরিং অব্যাহত রাখবেন। ফলের বাজারে অস্বস্তি। ফেনী ও চাঁদপুরে দেশি বিদেশি ফলের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে 40 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। আপেল, আঙুর, কমলা ও স্ট্রবেরির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ক্রেতাদের অভিযোগ, কার্যকর বাজার মনিটরিং না থাকায় রমজান সংযমের মাস হলেও বাজারে তার কোনো ইতিবাচক প্রভাব নেই। রমজানের আগের দিন বাজার করছি 1 কিসিমে, রমজানের পরের দিন আসছি 2 গুণ বাড়তি। ফলের মার্কেটে আরো অনেক দাম, আমরা বিক্রি করতে পারতেছি না। তবে প্রশাসন বলছে, বাজার তদারকিতে কঠোর অবস্থানে রয়েছে তারা। গঠন করা হয়েছে মনিটরিং কমিটি। অবৈধ মজুদ ও সিন্ডিকেটের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে আরও জোরালো বাজার তদারকির দাবি ভোক্তাদের। শামসুল আরেফিন, এখন। চট্টগ্রামে মুরগির বাজারে অভিযান চালিয়ে বাড়তি দাম সহ নানা অনিয়মের দায়ে বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বেলা 11টার দিকে ভোক্তার উপপরিচালক ফয়েজ উল্লাহর নেতৃত্বে নগরের পাহাড়তলীর মুরগির বাজারে অভিযান চালানো হয়। এ সময় মূল্য তালিকা না দেখানো এবং ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের ব্যবধানের দায়ে 4 দোকানিকে 24,000 টাকা জরিমানা করা হয়। সতর্ক করা হয় বেশ কয়েকজন ব্যবসায়ীকে। রমজানের 1 সপ্তাহ আগে চট্টগ্রামের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল 150 থেকে 155 টাকা কেজি দরে। সরবরাহ সংকট না থাকলেও সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে
200 টাকা কেজি দরে। অস্বাভাবিক মূল্য বাড়ায় অভিযান চালায় ভোক্তা অধিকার। মূল্য তালিকা না থাকলে এই গোপনে দাম বাড়াই দিবে, 5 টাকা 10 টাকা করে আস্তে আস্তে দামটা বেড়ে যাবে। এই সুযোগটাই তারা নিচ্ছে কিনা। তো আমরা তাদেরকে সতর্কতামূলক আজকে 4টা প্রতিষ্ঠানকে আমরা 24,000 টাকা আমরা অর্থদণ্ড করেছি। সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে বরিশালের গৌর নদী উপজেলার কান্টাপাশায় খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি বলেন, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে তৎকালীন সময়ে খাদ্য উৎপাদনের সুফল আজ প্রমাণিত হচ্ছে। তিনি আরো বলেন, খাল খনন কর্মসূচির মাধ্যমে জোয়ার ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছে যাবে বলেও জানান তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার সারা দেশে খাল খননের পরিকল্পনা নিয়েছে, যা শীঘ্রই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। তারই অংশ হিসেবে জেলায় খাল পুনর্খনন কর্মসূচি শুরু করা হয়েছে। একই সাথে বনায়নের অংশ হিসেবে গাছ রোপণ কর্মসূচিও শুরু করা হয়েছে। শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে আমরা তৎকালীন সময়ে খাদ্য উৎপাদনের বৃদ্ধির যে সুফল তা আজ প্রমাণিত একটা সত্য। পরবর্তীকালে খালগুলি মরে যাওয়ার কারণে কৃষি উৎপাদন যে ব্যাহত হয়েছে সে তথ্যও কিন্তু প্রমাণিত সত্য। ফলে আমরা সেই ধারাবাহিকতাতেই আমরা তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচি শুরু করেছি, যা আজকে শুরু করলাম এখানে। নাব্য সংকট আর নদীর বুকে জেগে ওঠা চরের কারণে কার্যত বিপর্যস্ত ফরিদপুরের একমাত্র নদীবন্দর। নদীর পানি কমে যাওয়ায় বড় নৌযান এখন আর সহজে ভিড়তে পারছে না ঘাটে। ফলে পণ্য আনা নেয়ায় তৈরি হয়েছে চরম দুর্ভোগ। বাকিটা জানাচ্ছেন মুফিজুর রহমান শিপন। 2015 সালে 100 বছরের ঐতিহ্যবাহী ফরিদপুর সিএনপি ঘাটকে নদীবন্দর ঘোষণা করা হয়। পরে 2017 সালে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয় বন্দরটি। চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং সিলেট, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সহ বিভিন্ন জেলার সাথে সরাসরি বাণিজ্যিক সংযোগ স্থাপনে বন্দরটির ভূমিকা গুরুত্বপূর্ণ। চলতি 2025-26 অর্থ বছরে বন্দরটি 2,85,00,000 টাকার চুক্তিতে ইজারা দেওয়া হয় মেসার্স মুজিবুর রহমানকে। বর্ষা মৌসুমে প্রতিদিন গড়ে প্রায় 4 থেকে 5 কোটি টাকার পণ্য আমদানি রপ্তানি হলেও শুষ্ক মৌসুমে নদীতে পানি কমে যাওয়ায় ডুবোচর ও নদীর নাব্য সংকটে নৌযান চলাচল বাধাগ্রস্ত হয়। তাই বন্দরের প্রতি সরকারের নজর ফেরানোর দাবি স্থানীয় ব্যবসায়ীদের। এটা মনে করেন সরকার ইচ্ছে করলে পারে, আসলে কোনো ব্যবস্থা এ পর্যন্ত কেউই নিতেছে না। এই নদীতে ডেজার ছাড়া না কাটা পর্যন্ত বন্দর ঘোষণা একবার করতে হয় নাই, এখনো তো সেই পরিস্থিতির মোকাবেলায় আছে। বন্দর সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীরা বলছেন, সরাসরি নৌযান ঘাটে না এসে মাঝ নদীতে নোঙর করে পণ্য ছোট নৌকায় আনতে হচ্ছে বন্দরে। এতে সময় ও খরচ দুটিই বেড়েছে কয়েক গুণ। নদীতে পানি থাকে না 4 মাসের মতো। এখন ওই মনে করেন মাল সমস্ত ট্রলার জাহাজগুলো ঠেকে যাচ্ছে, এই জন্য আমাদের ব্যবসার প্রচুর ক্ষতি হচ্ছে। মালামাল মনে করেন কেটে কেটে নিয়ে আসতে হয় অন্য জায়গা থেকে। আপনার লেবার, আপনার ব্যবসায় যারা আছে তাদের হয়তো অনেক দিক দিয়ে সমস্যা হয়। বিআইডব্লিউটিএ জানায়, চাহিদা অনুপাতে ড্রেজিং না হওয়ায় নদীর নাব্যতা কম। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় চেষ্টা চলছে এর নাব্যতা ফিরিয়ে আনার। আমরা অলরেডি বিআইডব্লিউটিএ থেকে 4টি ড্রেজার এখানে এনে খনন শুরু করেছি। অলরেডি এখানে 23 কিলোমিটার জায়গায় আমাদের ডুবোচর জেগে উঠেছে, যেটা আমরা দ্রুত নাব্যতা নিরসনের জন্য আমরা অলরেডি 6 কিলোমিটার আমরা ড্রেজিং করে নাব্যতা সংকট নিরসন করে ফেলেছি। এদিকে জেলা প্রশাসন জানায়, এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বন্দরের সমস্যার কথা জানানো হয়েছে বিআইডব্লিউটিএ-কে। আমাদের যে নৌ চ্যানেল সেটি বিভিন্ন জায়গায় ভরাট হয়ে যাওয়ার কারণে নৌ চলাচলের যে স্বাভাবিকতা সেটা নষ্ট হচ্ছে এবং আমরা ইতিমধ্যে বলেছি বিআইডব্লিউটি ড্রেজিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে দ্রুত ড্রেজিংয়ের দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। তা না হলে অর্থনৈতিকভাবে আরও ক্ষতির মুখে পড়বে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য। এখন ফরিদপুর। নেত্রকোনায় চালকের অভাবে 2 বছরের বেশি সময় ধরে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকার 2টি রেস্কিউ বোট। খোলা আকাশের নিচে পড়ে থাকা আধুনিক সুবিধা সম্পন্ন বোটগুলোর যন্ত্রাংশ থেকে শুরু করে সবকিছুই চুরি হচ্ছে। তবে প্রশাসনের দাবি, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় চালক থেকে শুরু করে গার্ড কোনো কিছুই দেয়া যাচ্ছে না। বাকিটা জানাচ্ছেন রিফাত আহমেদ রাসেল।
নদী ও হাওর বিস্তৃত জেলা নেত্রকোনা। প্রতি বর্ষায় পাহাড়ি ঢল ও বন্যায় প্লাবিত হয় জেলার বেশিরভাগ উপজেলা। বানের পানিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার নিচু এলাকার বাসিন্দাদের। বানবাসীদের উদ্ধারে 2022 ও 23 সালে 2টি আধুনিক মাল্টিপারপাস রেস্কিউ বোট দেয় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। তবে উদ্ধার কাজের জন্য দেয়া সেই বোট এখন নিজেই পড়ে আছে উদ্ধারের অপেক্ষায়। জেলার ঠাকুরাকোনা কংস নদীর উঁচু তীরে পড়ে আছে নেত্রকোনা বিদিশিরি 1 ও 2 নামে 2টি আধুনিক রেস্কিউ বোট। চালক কিংবা নিরাপত্তা কর্মী না থাকায় বোট 2টি যেন এখন স্থানীয় চোর ও মাদক কারবারিদের নিরাপদ আশ্রয়স্থল। ইতিমধ্যে চুরি হয়েছে মূল্যবান বিভিন্ন সামগ্রী। খেয়াল দৃষ্টি নাই, কিছু নাই, এই ডেনেগা এই ডেনেগা, একবার নিয়ে শুনছি ব্যাটারি নিচে গা, কারণ এখন মাটি টেকাইতেছে এটারে। অবস্থা ভালো নয়, অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, এটা তো জনগণের পাবলিকের এটা ক্ষতি হইতেছে। সরকারি বুটগুলো এখানে যে অনেকদিন ধরে পড়ে রয়েছে, তাদের এইগুলো তোয়ার কারণে আমরা খেলতে পারি না এবং অনেক সমস্যা হয়। এটি এনে পড়ে রয়েছে, এটি তো নষ্ট হয়ে যেতেছে, এটি জনগণের কোনো কাজে আসে না। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় চালক ও গার্ড নেই বলে জানিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। আর জেলা প্রশাসক বলছে বোট 2টি সচলের জন্য নেওয়া হচ্ছে উদ্যোগ। রক্ষণাবেক্ষণ এবং দেখাশোনা করার জন্য যদি গভর্নমেন্ট 2 বছর তার মধ্যে থেকে আমাদের দেওয়া হয়, লোক দেওয়া হয়, আবার পুনরায় এটা সচল করা হবে। অধিদপ্তরের সাথে যোগাযোগ করছি যে এতে জ্বালানি এবং তেলে আমরা সংস্থান করার চেষ্টা করছি। এটা অব্যাহত আছে কার্যক্রম, আমরা এটা পেলে হয়তো সচল হবে। জানমালের নিরাপত্তায় দ্রুতই বোটগুলো সচল হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। নির্বাচনে জয়লাভের পর ফুলের শুভেচ্ছার বদলে গাছের চারা উপহার নিলেন গাজীপুর 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। বিকেলে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে চারা উপহারের মধ্য দিয়ে পরিবেশ বান্ধব গাজীপুর গড়ার বার্তা দেন তিনি। টঙ্গীর পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্যকে ফলজ, বনজ, ঔষধি ও ফুলের গাছের চারা উপহার হিসেবে তুলে দেন নেতাকর্মীরা। পরে এসব চারা ছাত্রদলের নেতাকর্মীদের হাতে তুলে দিয়ে তা রোপণের নির্দেশনা দেন তিনি। যশোরে বাড়ছে কুলের চাষ। সহজ চাষ পদ্ধতি ও রোগবালাই কম হওয়ায় বাণিজ্যিকভাবে প্রতি বছরই বাড়ছে চাষের পরিমাণ। প্রতি বছর 550 হেক্টর জমির গাছ থেকে প্রায় 36 কোটি টাকার কুল বিক্রির আশা কৃষি বিভাগের। রিপন হোসেনের পাঠানো তথ্য ও এনামুল হকের ছবিতে দেখুন বিস্তারিত। গাছে গাছে নানা জাতের কুল, পাতার ফাঁকে ফাঁকে ঝুলে আছে বাহারি ফল। দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ মজার। যশোরের মনিরামপুরের মুজগুন্নি গ্রামের আব্দুল করিম 2015 সালে মাত্র 1 বিঘা জমিতে শুরু করেন কুল চাষ। ফলন ভালো হওয়ায় পরবর্তীতে বাড়িয়েছেন চাষের পরিমাণ। চলতি বছর 15 বিঘা জমির গাছে ধরেছে ফলন। 15 লাখ টাকা খরচ করে 30 থেকে 35 লাখ টাকার কুল বিক্রির আশা করছেন তিনি। তার মতো অনেকেই কুল চাষ করে হচ্ছেন স্বাবলম্বী। প্রচুর চাহিদা, এমন কোনো দিন নাই যে আমরা 50 মণ, 100 মণ, 150 মণ পর্যন্ত আমরা ফল উঠাচ্ছি, মার্কেটে ভালো বিক্রি হচ্ছে। এই কুল চাষে আমরা খুবই স্বাবলম্বী হয়েছি। কেউ চাষ করতে চায়, সে চাষ করে স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা। স্থানীয় বাজারে কাশ্মীরি আপেল, বলসুন্দরী ও থাই আপেল সহ বিভিন্ন জাতের কুল বিক্রি হচ্ছে প্রকারভেদে 40 থেকে 100 টাকা কেজি দরে। স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। দামও ভালো পাইছি, অতিরিক্ত ফলন হয়েছে। 130 টাকায় বেচতে, এখন একটু 70-80। ফলন হিসেবে দাম কম হইলেও প্রচুর লাভবান। সহজ চাষ পদ্ধতি ও রোগের উপক্রম কম হওয়ায় কৃষকদের বাড়ছে আগ্রহ, এমনটাই বলছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। কুলের চাহিদাও কিন্তু দিন দিন বাড়ছে। আমরা আশাবাদী এরকম কুলের যদি বৃদ্ধি পায়, আমাদের দেশের চাহিদা মিটে আমরা কিন্তু বিদেশে এটা রপ্তানির সুযোগ তৈরি হবে। চলতি বছর জেলায় 550 হেক্টর জমির আবাদ থেকে 7,500 টন কুল উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। এখন
যশোর। 90-এর দশকে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বগুড়ার আঞ্চলিক ভাষার অনুষ্ঠানগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সেই ধারাকে ধরে রাখার চেষ্টা চললেও সময়ের সঙ্গে সঙ্গে প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতার অভাবে আঞ্চলিক ভাষার চর্চা অনেকটাই কমে এসেছে। আধুনিকতার চাপে বগুড়ার আঞ্চলিক ভাষা আজ বিলুপ্তির ঝুঁকিতে। আর জানাচ্ছেন রাজীব সেলিম। দেবুদা তুমি বলে কাল কলকাতার যাচ্ছ, ছোট এই নাটিকা কিংবা হামি বগুড়ার ঝোল পুটি মাছ মারবার যা মারে আনি বল। এই গানগুলো 90 দশকের টেলিভিশনে প্রচারের পরই ব্যাপক জনপ্রিয়তা পায়। বগুড়া ইউথ কোয়ারের এই জনপ্রিয় অনুষ্ঠানগুলোর অন্যতম আয়োজক ছিলেন তৌফিক হাসান টিপু। সেই সময়ের তরুণ শিল্পী টিপুর বয়স এখন বেড়েছে, তবে আগের মতোই বগুড়ার আঞ্চলিক ভাষা চর্চা চালিয়ে যাচ্ছেন তিনি। আঞ্চলিক ভাষায় লিখেছেন হাজারেরও বেশি গান, অসংখ্য নাটিকা ও ছোট গল্প। কিন্তু ভাষার প্রতি ভালোবাসায় জীবনের বড় একটি সময় ব্যয় করলেও মেলেনি উল্লেখযোগ্য কোনো পুরস্কার কিংবা সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা। পৃথিবীর লোক জানুক বগুড়ার একটা ভাষা আছে, সংস্কৃতি আছে, বগুড়ার মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, বগুড়ার মানুষরা মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য গান করে, নাচ করে, নাটক করে। পৃথিবীর লোক জানুক এবং মানসম্পন্ন করলেই হলো না, সেটার গ্রহণযোগ্যতা লাগবে, তাছাড়া কিন্তু হবে না। বর্তমানে বগুড়ার সাংস্কৃতিক সংগঠনগুলোর আঞ্চলিক ভাষা নিয়ে কাজ খুব একটা চোখে পড়ে না। আধুনিকতার অজুহাতে অনেকেই ভুলে যাচ্ছেন নিজেদের শিকড়ের ভাষা। স্কুল, কলেজ কিংবা কর্মক্ষেত্রে আঞ্চলিক ভাষার ব্যবহার প্রায় নেই বললেই চলে। এটা যেহেতু আমাদের আঞ্চলিক ভাষা, যখন আমরা পরিবারের মানুষের সাথে থাকি তখন এমনিতেই এই ভাষাটা চলে আসবে, যেহেতু আমাদের মায়ের ভাষা। এই বগুড়া যারা সাংস্কৃতিক জগতে যারা আছেন, যারা সিনেমা, নাটক এবং সাহিত্যিক যারা আছেন, তারা যেন এই আঞ্চলিক ভাষাকে আরও অনেক বড় পরিসরে নিয়ে যায়। আমাদের তরুণ প্রজন্ম, এই সময়ের যে ছেলেমেয়েরা, তারা বগুড়া আঞ্চলিক ভাষা কিন্তু শিখছে না। তারা প্রমিত বানায় কথা বলতেছে, অন্যভাবে কথা বলছে, যেটা খুবই বাংলা আঞ্চলিক ভাষা সংরক্ষণের যেটা আমাদের খুবই ক্ষতির বড় কারণ। বগুড়ার আঞ্চলিক ভাষা সংরক্ষণে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পৃষ্ঠপোষকতার অভাবে সাংস্কৃতিক সংগঠনগুলো আগ্রহ হারাচ্ছে। একসময়ের জনপ্রিয় এই ভাষা আজ ধীরে ধীরে বিলুপ্তির পথে। এমন পরিস্থিতিতে অভিজ্ঞদের মত, আঞ্চলিক ভাষা টিকিয়ে রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। কবিদের লিখতে হবে আঞ্চলিক ভাষায় গল্প, কবিতা ও গান, আর সাংস্কৃতিক কর্মীদের তৈরি করতে হবে নাটক ও চলচ্চিত্র। আমাদের উচিত যে যারা বিভিন্ন কবি সাহিত্যিক রয়েছেন, যারা প্রবন্ধ লেখেন, তারা বগুড়ার ভাষার উপর ভিত্তি করে যদি তারা লেখালেখি করেন, তাহলে যারা নতুন পরবর্তী জেনারেশন যারা রয়েছেন, যে সকল মানুষরা বা শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু আগ্রহী হবেন এবং তারা বগুড়া ভাষা সম্পর্কে জানতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে যারা সংস্কৃতি কর্মী রয়েছেন, তারা বিভিন্ন নাটক বলতে পারেন, বিভিন্ন গান লিখতে পারেন। এই সকল উপস্থাপনের মাধ্যমেও কিন্তু এই ভাষাগুলোকে স্থায়ী করা যায় এবং ভাষাগুলোকে চর্চার মধ্যে নিয়ে আসা যায়। ভাষাটি সংরক্ষণে সাংস্কৃতিক সংগঠন, কবি ও শিল্পীদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। রাজীব সেলিম, এখন বগুড়া। শেষ করছি এখন জনপদে, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় গ্রামবাসীকে লক্ষ্য করে গুলিবিদ্ধ অন্তত 5 জন, হাসপাতালে ভর্তি, ঘটনাস্থলে পুলিশ। নারায়ণগঞ্জে ফাঁকা গুলি ছুড়ে মোবাইল ব্যাংকিং প্রতিনিধির প্রায় 3 লাখ টাকা ছিনতাই। এলাকা জুড়ে আতঙ্ক, তদন্তের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। রমজান ঘিরে নিত্যপণ্যের বাজারে আগুন, বিভিন্ন সংকটের অজুহাত বিক্রেতাদের, নিয়মিত বাজার তদারকির দাবি। এবং যশোরে কুলের ব্যাপক বাণিজ্যিক চাষ, স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে বিভিন্ন জেলায়, 36 কোটি টাকা বাণিজ্যের আশা। আর
আর এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।